সোজা তাকিয়েছিলাম এই সোনালী ট্রফিটার দিকে, যেটা আপনারাও শুরুতে দেখেছেন। যুব বিশ্বকাপে চ্যালেঞ্জার্স যে ট্রফিটা ছিল সেটা জিতে বাংলাদেশ দল এখানে এসছে। এই ট্রফিটা সামনেই রাখতে চেয়েছিলাম, যদি হাতে রাখা যেত খুব ভালো হতো, কিন্তু ওজনটা এত বেশি, সে নিয়ে কথা বলবো আজকে। আমাদের বাংলাদেশের র্যাঙ্কিং যদি বলেন, ফুটবল ক্রিকেটের পর তৃতীয় যে খেলাটাকে বলি আমরা, সেটা হচ্ছে হকি। সেই হকিতে বাংলাদেশের অন্যতম সেরা অর্জন, যদিও চারদিকে অতটা শোরগোল ছিল না, সেই যুব বিশ্বকাপে গিয়েছিল 24টা দলের মধ্যে 17তম হয়ে আসছে বাংলাদেশ। অন্যতম বড় অর্জন যদি চিন্তা করেন অন্যান্য ফলাফলগুলো। আজকে সে বিষয়ে আমাদের কথা বলবো। হকিতে যে নতুন সূর্যোদয় হয়েছে, হকির আকাশে যে রংধনু উঠেছে, সেই নিয়ে কথা বলবো আজকে। আমাদের সঙ্গে আছেন মেহরাব হাসান শামীন ভাই। শামীন, অসংখ্য ধন্যবাদ এখানে আসবার জন্য। বাংলাদেশ দলের অধিনায়ক, যিনি যুব বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। আমিনুল ইসলাম, সবাই চিনে গেছে, অনেকে তাকে আবার বলছেন যে হকিতে তিনি হচ্ছেন হামজা চৌধুরী, আমাদের চুলের স্টাইলের জন্য। নিশ্চয়ই এটা নিয়েও কথা হবে আমিনুল। আরও ছোটোখাটো অনেক ডাকনাম আছে, সেটা নিয়েও আমরা কথা বলতে চাই আজকে। একই সঙ্গে রাকিবুল হাসান রকি, দুষ্টু মানুষ। আমরা তাকে এই জন্য বলছি দুষ্টু, যে আপনার দর্শক যদি লক্ষ্য করে থাকেন পুরো ম্যাচটা, তিনি যেভাবে পেনাল্টি কর্নারগুলো বাংলাদেশের জন্য এনে দিয়েছিলেন, অনেকে ভাবছিলেন যে এটা কি তার প্ল্যান কিনা, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তিনজনকে আমাদেরকে স্বাগত স্যাটারডে নাইট স্পোর্টসে। হকি নিয়ে কথা বলবো, কথা বলতেই হবে বাংলাদেশের। আমরা কোনো কিছু ছোট হলে ক্রিকেট নিয়ে আলোচনা করি, ফুটবল নিয়ে আলোচনা করি, কেন সেটা হকি নিয়ে নয়? শামীন ভাই, যে বিষয়টা দেখেছিলাম অস্ট্রিয়ার সাথে যে ম্যাচটা ছিল, মানে ফাইনাল ম্যাচ আপনার চ্যালেঞ্জার্স কাপের বলা যায়, সেই আমার ধারণা ছিল কোনো হয়তোবা পুরো গ্যালারি ফাঁকা থাকবে। আসলে স্টেডিয়ামের অবস্থাটা কেমন ছিল? না, স্টেডিয়াম আসলে অনেকটা ভরপুর ছিল। তার কারণ একটা যে ইন্ডিয়াতে হকিটার প্রচলনটা অনেকটা বেশি, আর তারা হকি গেমটাকে অনেকটাই রেসপেক্ট করে। সো যে কোনো ম্যাচেই আসলে হকির প্রচণ্ড দর্শক ছিল, যেটা আমাদেরও অনেকটা উৎসাহিত করছে যে এত দর্শকের মাঝে আমরা খেলতেছি। আর ফাইনাল ম্যাচের দর্শকও অনেকটাই, মানে আমাদের দেখা যায় আমরা অনেক এই ফার্স্ট টাইম যে এত দর্শকের মাঝে আমরা এত বড় একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করছি, আর এত দর্শকের মাঝখানে আমরা একটা ফাইনাল ম্যাচ খেলতেছি। সো এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া ছিল। এবার আমি এরপরে আসতে চাই রকি, আমার কাছে পরে আসবো। রকি ভাই, যেটা বললেন শামীন, যে চারদিকে এত দর্শক ছিল, আমার কেন জানি শেষ দিকে আপনাদের নামও চিৎকার করে বলছিলেন, এরকম কি ব্যাপারটা? জি, আমি যেটা দেখছি ম্যাচ শুরুর আগে, যখন চায়না আর কোরিয়া খেলা শেষ হয়, তখন আমাদের লাস্ট খেলা ছিল আমাদের ওই দিনের। তো ওই দিনে মাদুরায় যে গ্রুপটা ছিল আমাদের চ্যালেঞ্জার ট্রফি গ্রুপটা, ওটা লাস্ট ম্যাচ ছিল আমাদের, ফাইনাল ম্যাচ। তো কোরিয়া চায়নার ম্যাচ শেষ হওয়ার পর দুপুরে হয়েছে, তো তখন এত দর্শক ছিল না আমার দেখা। দেন আফটার দ্যাট আমরা যখন ঢুকলাম মাঠে, তখন আস্তে আস্তে দর্শক আস্তে আস্তে বাড়তেছে দর্শক। আমি দেখি হুট করে এত দর্শক কেমনে হলো। তো আমি কোচ বলছিল আমার একটা কথা, যে ম্যাচ শুরুর আগে চারদিকে তাকাবা আর হাসি দিবা। কেন হাসি দিবা? কারণ তুমি ওয়ার্ল্ড কাপে আসছো ফার্স্ট টাইম, তোমার ড্রিম সত্য হয়েছে, তুমি এটা এনজয় করো, গেমটাকে এনজয় করো। তো আমি চারদিকে দেখতাম গেম, সব 6টা ম্যাচে আমি দেখছি চারদিকে। তো চারদিকে দেখে আমি অবাক হয়ে গেছি, এত দর্শক। ইভেন কি আমিরুলের নাম বেশিরভাগ নিয়ে চিল্লাইতেছিল, আমিরুল, আমান, সামিন, পরে আমার নাম, মানে চিল্লাইছে, অনেকে চিল্লাইছে। স্টেডিয়ামে এরকম চিৎকার, আসলে তো আমিরুল দ্য সুপারস্টার। 6 ম্যাচে 5টা হ্যাটট্রিক, 18টা গোল, পুরো তো গোল মেশিন আমিরুল। মানে ড্রিমটা কি এরকম ছিল? যুব বিশ্বকাপে তো প্রথমবার যাচ্ছেন, খেলাটাই অনেক বড় কিছু ছিল, তাই না একটা সময়? না, অবশ্যই না। আমাদের ড্রিমটা ছিল প্রায় 5 বছর যাবত আমরা ড্রিমটা ক্যারি করতেছিলাম, প্রায় 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত। 2020 সালে আমাদের এই টিমের প্রায় 100%ই আমাদের যারা ছিল সবাই 2020 সালে আমরা একসাথে একটা লং টাইম, প্রায় 5 বছর যাবত আমরা একসাথে ট্রেনিং করছি। এবং আমাদের টার্গেটটা এমন ছিল যে আমরা 2025 সালে ওয়ার্ল্ড কাপ খেলবো এবং আমরা রেসপেক্টের সাথে ওয়ার্ল্ড কাপ খেলবো। আমি বলবো যে আমাদের টিমে যারা ছিল সবাই খুবই ডেডিকেশন ছিল, আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করছি, আমরা ফোকাস করছি যে আমরা যেন 2025 সালে ওয়ার্ল্ড কাপ খেলবো এবং এটা যেন দেশবাসীকে দেখাইতে পারি যে আমরাও পারি। তো আমি বলবো যে আমাদের এই ফোকাসের কারণে আমরা আজকের এই অ্যাচিভমেন্ট আমি করতে পারছি এবং টিমমেটরা সবাই খুবই এফোর্ট করছে এই বিষয়টা নিয়ে। এবং ফোকাসের বিষয়ে আমি যতটুকু জানি, আপনার একটা ওয়ালপেপার ছিল 2021 সালে 25 বিশ্বকাপ খেলতে চান, তাই না? রকি, আপনি কি বলবেন? ওইটা নিয়ে বলবো, 2021 সাল থেকে যখন না 20 সাল থেকে আমরা যখন এটা স্বপ্ন দেখি, যখন আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, ওয়ার্ল্ড কাপ যে কি আমরা নাম শুনি, তখন থেকে সে একটা ওয়ার্ল্ড কাপ রেডি করে রাখছিল যে 25 বিশ্বকাপ খেলবো আমরা, ওইটা নিয়ে কাজ করব। তো ওইটা নিয়ে কাজ করছে সবাই। আমি বলবো আমাদের যারা টিমমেট আছে ওরা, আমরা সবাই 5 বছর ধরে একসাথে, 5-7 বছর ধরে প্রায় একসাথে আমরা বিগিসপি থেকে।
তো ওইটা নিয়ে সবাই কাজ করছে এবং আমি দেখছি পার্সোনালি অনেক ডেডিকেশন ছিল। এই জন্য আমি বলবো যে ওর যে রেজাল্টটা পাইছে 6 ম্যাচে 5টা হ্যাট্রিক, আমি বলবো ওর ডিজার্ভ করে সে। আমি নিজে পার্সোনালি বলবো, কারণ আমি ওরে অনেক কাছে থেকে দেখছি এবং কি আমি ওরে কাছে থেকে চিনিও, একসাথে বড় হয়েছি আমি। তো ধরতে গেলে লাস্ট আমার যখন বিকেএসপিতে বের হই 3 বছর আমি আর ও একসাথে থাকি, যেখানে থাকি, ভার্সিটিতে বলেন আবার নেভিতে বলেন, নেভিতে কন্ট্যাক্টে ছিলাম, দুজন একসাথেই ছিলাম। তো ফেডারেশনে বলেন যেখানে যাই দুজন একসাথেই। তো হ্যাঁ 3 বছর একসাথে, যেহেতু আমি ওর পার্সোনালি অনেক চিনি, সে অনেক ডেডিকেশন ছিল এটা নিয়ে। ক্যাপ্টেন যেটা বলছিলেন আর কি, তারা অনেক দিন ধরে আপনারা একসাথে থাকেন, খেলছেন, মানে কেমিস্ট্রিটা অনেক মানে খুব শক্তিশালী, এটা আসলে বোঝাই যায় আসলে। কিন্তু মানে প্রত্যেক ক্যাপ্টেনের তো একটা ড্রিম থাকে আমরা বিশ্বকাপে খেলবো, এমন না যে আমাদের অতীতটা অনেক বেটার, অনেক কিছু পেয়েছি আমরা এর আগে, তা তো না। মানে অ্যাজ এ ক্যাপ্টেন যখন আমরা ওয়ার্ল্ড কাপে গেলাম, মানে কোয়ালিফাই করলাম, মানে সেটাও তো অনেক বড় অর্জন ছিল। কিন্তু এই চ্যালেঞ্জার্স কাপটা তো আগে সম্ভবত ছিল না, হঠাৎ করে ঘোষণা হয় নাকি? হ্যাঁ, এটা হচ্ছে মানে আমরাও জানতাম না যে এরকম একটা চ্যালেঞ্জার কাপ ট্রফি এটা আমাদের সামনে আসে। সো আমাদের যখন গ্রুপ পর্বটা শেষ হয় তখন রকি আমাদের ফার্স্ট একটা কথা বলে যে ভাই আমরা যদি 17 নম্বর হই তাহলে আমরা একটা ট্রফি পাবো। তো আমি তখন বললাম যে আসলে এটা কোথা থেকে দেখলি? তো তখন আমাকে বলছে যে ভাই ইনস্টাগ্রামে তৈয়ব ইকরামের একটা পোস্ট আছে, সো আমরা যদি 17 নম্বর হই তাহলে আমরা এই ট্রফিটা পাবো। সো আমাদের এখন এটাই নিতে হবে, আমাদের এটাই টার্গেট। তো তখন আমরা এটা নিয়ে আলোচনা শুরু করি যে আমাদের এখন একটা টার্গেট সেট করতে হবে যে এই ট্রফিটা অন্ততপক্ষে আমরা নিয়ে যাবো, যে না বাংলাদেশের মানুষ যেন দেখতে পারে যে আমরা প্রথমবার ওয়ার্ল্ড কাপ হিসেবে এসে আমরা এই ট্রফিটা নিয়ে গেছি। সো তখন থেকে আমরা এটা নিয়ে কাজ শুরু করি, আমাদের প্ল্যান চলে যে না এটা কিভাবে উইন করা যায় ম্যাচ টু ম্যাচ। তো ফার্স্ট ম্যাচ যখন ওমানের সাথে শেষ হয় তখন আমরা মানে আমাদের টার্গেট ছিল কোরিয়া। তখন কোরিয়ার ম্যাচটাকে কিভাবে বিট করব। কোরিয়ায় তো আমাদের কাছে অনেক বড়। হ্যাঁ, এর আগে আমাদের মানে ইতিহাসটা খুব একটা না আমরা আমার জানার মতে যে কোরিয়াকে আমরাই ফার্স্ট টাইম বিট করি, এর আগে ম্যাক্সিমাম টাইম আমরা লুজ করছি আর নাইলে ড্র। সো তখন আমরা কোরিয়াকে তো কোরিয়ার সাথে তো দেখা হয়েছিল গ্রুপ পর্বে। হ্যাঁ, গ্রুপ পর্বে আমাদের সাথে ড্র হয়। তো তখন আমাদের টার্গেট ছিল যে আমরা ওদের সাথে গ্রুপ পর্বে ড্র করছি, সো এখন এখান থেকে আমাদের উইন করতে হবে যেন আমরা ফাইনালে যেতে হলে। সো তখন আমরা ওই টোটালি কোরিয়াকে ফোকাস করি যে এখন আমাদের এই একটাই ফাইনাল ম্যাচ, যে এটা আমরা বিট করলে আমরা ট্রফিটা পাবো। তখন আমরা মানে ম্যাচ টু ম্যাচ যদি হিসাব করি, কারণ কোরিয়া আমাদের অনেক হার্ড একটা প্রতিপক্ষ ছিল, তখন আমরা কোরিয়াকে বিট করার ট্রাই করি টোটালি। আমাদের টোটাল ফোকাস ছিল কোরিয়াকে বিট করা। তো তখন যখন আমরা কোরিয়াকে বিট করি তখন আমরা কাজ শুরু করি অস্ট্রিয়াকে নিয়ে, কারণ অস্ট্রিয়াকে টোটালি ওদের খেলা আমরা দেখিনি। তো আমাদের একটা কনফিডেন্স ছিল যে না আমরা আমাদের গ্রুপ পর্বে এত হার্ড ছিল, ফ্রান্স ছিল, অস্ট্রেলিয়া ছিল, সো আমরা যদি চেষ্টা করি আমরা অস্ট্রিয়াকেও বিট করতে পারবো। সো ফাইনালি আমরা সেটা পারছি। আমি যদি বলি যে অস্ট্রিয়া কি চায়নার সাথে খেলে আসছিল? হ্যাঁ, অস্ট্রিয়া চায়নার সাথে খেলছিল এবং ওরা শুট আউটে অস্ট্রিয়া উইন করছে। মানে চায়না অনেক শক্তিশালী দল, সেই জায়গাটা অনেক বড় ইয়া। আপনি আমিরুল আসিফ, ভালো নামেই বলি, পরে আমরা না ভালো নাম বলতে হবে, এখন বলতে হবে অবশ্যই। আমিরুল মানে আমরা তো ফুটবল ক্রিকেটে অনেক সুপারস্টার শুনি, আমরা জিমি ভাই তো বলতেই হবে, লিজেন্ড, 21 বছর খেলেছেন, চয়ন ভাই খেলেছেন, তাদের নাম আমরা জানি। কিন্তু একটা যুব বিশ্বকাপে এরকম মানে একটা স্টার পাওয়া, আমাদের আইকন হয়ে যাওয়া, 18টা গোল, এবং চুলও অনেকে বলছিল চুলও হামজার কাছাকাছি, সব মিলে নতুন হামজা এসছে আমাদের হকিতে, এটাকে ওই জায়গা থেকে অনুভব করছিলেন? আমি অবশ্য এই জিনিসটা অনুভব করছিলাম, কারণ যে আমি একটা দেশকে রিপ্রেজেন্ট করছি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি একটা বড় একটা স্টেজে। তো আমি বলবো যে আমাদের সাথে মমিন ভাই ছিলেন, তো উনি আসলে এই বিষয়টা নিয়ে আরো বেশি আমাকে বলছে যে দেশবাসী এই বিষয়টা নিয়ে আরো বেশি হামজা ভাইয়ের সাথে করতেছে। তো আমি অবশ্যই জিনিসটা এনজয় করছি, যেহেতু হামজা ভাই ফুটবলটাকে ক্যারি করতেছে, ওয়ার্ল্ডের ফুটবলটা আর কি হামজা ভাইয়ের মাধ্যমে বাংলাদেশ ফুটবলটাকে মানুষ চিনছে। আমি বলবো যে আসলে আমি এটা বিষয়টা এনজয় করছি, এবং আমার আশেপাশে যারা ছিল, আমার বড় ভাই, বিশেষ করে নাইম ভাই এই নামটা শুরু করছে দারাজের হামজা। আমি বলবো যে নাইম ভাই এই বিষয়টা নিয়ে আর কি বেশি করছে। তো দেখা যাচ্ছে তারপর থেকে আসলে আমার হকি ফ্যামিলিতে যারা আছে, সিনিয়র টিমে, জুনিয়র টিমে, তারাও এই নামটার সাথে আরো অভ্যস্ত হয়েছে। মানে হামজা তো মানে আমরা জানি শ্যাম্পুরে অ্যাড করেছে চুলের জন্য, আপনার বিজ্ঞাপনে কথাটা তো হচ্ছে না? না, এখন পর্যন্ত হয়নি, আশা করি হতে পারে। মানে আলাদা করে যত্ন নেওয়া শুরু করছে। হয়তোবা নবরত্নতে আমরা দিব ইনশাল্লাহ, দেখি যদি কোনো অফার আসে আপনি হলে তাহলে দেওয়া যাবে। আমরা কি দেশীয় শ্যাম্পুর দিকে দেশীয় প্রোডাক্টের দেশীয় শ্যাম্পু, অবশ্যই দেশীয় প্রোডাক্ট, দেশি হামজা, দেশি প্রোডাক্ট। চুলের যত্ন বাড়ি দিয়েছেন নাকি? যে অবশ্যই যত্ন তো নিতে হয়। হিরো কিন্তু চারদিকে অনেক আসার সময় অনেক মেয়েরাই বলছিল এই যা কে যায় ছেলেটা, আমাকে বলছিল।
অবশ্যই। মানে আসলেই একটা যে নতুন পরিচয় প্রেক্ষাপট, আপনারা তো একদিন হকি খেলেন না, রেজাল্ট আসে বলে হয়তো আমরা ভাবি যে এই তো তৈরি হয়েছে, কিন্তু পেছনের গল্পটা কিন্তু অনেক কষ্টের, অনেক মানে পরিশ্রমের, নিবেদনের বিষয় থাকে। শামিন, সেই জায়গাটা আপনারা বলছেন অনেক দিন ধরে খেলছেন, কিন্তু আপনার, আমি যে প্রশ্ন করছি, আপনার কি পেশাদার হকি খেলোয়াড়, মানে পেশা মানে এটা কি জীবিকা আপনার? আহ, সত্য বলতে এখন পর্যন্ত আমি মনে করি যে হ্যাঁ এটাই, কারণ হচ্ছে আমাদের এর বাইরে তো আর কোনো ফোকাস আমাদের এখন নাই, এর বাইরে হচ্ছে পড়াশোনা জাস্ট। তো আমরা মূলত একটা মানে একটা ফ্যামিলি থেকে একটা ছেলে বা একটা মেয়ে কখন খেলাধুলা আসে, যে ওদের একটা টার্গেট থাকে যে না আমি যদি এখন ন্যাশনাল টিমে খেলতে পারি হয়তো বা আমার একটা গুড একটা লাইফ পাবো। তো এইটা যদি এখন আমাদের টার্গেট থাকে, সো আমি বলবো যে এখন বলা যে হ্যাঁ আমি প্রফেশনাল প্লেয়ার হিসেবে এটা বেছে নেওয়া, কিন্তু দিন শেষে হয়তো বা এটা আমরা প্রপারলি কোনো টিম পাচ্ছে, কোনো টিম পাচ্ছে না। আমরা একটা যদি মানে আমিরুলের সেলিব্রেশনটা দেখি, খুব, আমি পিছনে ছবিটা এসেছিল আমাদের প্রোডাকশন থেকে, চেষ্টা করবো যদি ছবিটা একটু দেখে জিজ্ঞেস করতে চাই, আমার এই ছবিটা খুব চোখে লাগছিল, নিশ্চয়ই দেখানো যায় কি না এটা, মানে কোন ম্যাচে ছিল এটা? এটা কোরিয়ার সাথে স্ট্রোক, কোরিয়ান স্ট্রোকের পরে। স্ট্রোকের পরে, হ্যাঁ। মানে এটা কি মানে নিজের আলাদা সেলিব্রেশন, মানে কোনো রকম কিছু? সেলিব্রেশন বলতে আমি তখন প্রাউডলি ফিল করছিলাম, কারণ আমরা তখন 2-2 করে ড্র করছিলাম কোরিয়ার সাথে। তো আমার স্কোরটা হওয়ার পরে আর কি দেখা যাচ্ছে যে টিম আর কি একটু একটু ঠান্ডা হইতে পারছে, যে আমরা 2-2 করে ড্র একটা ম্যাচ প্রায় লাস্ট কোয়ার্টারের দিকে আমরা একটা গোল করছি, একটা লিড করতেছি। তো সেটা আমি ফিল করতেছিলাম যে আমি হয়তোবা গোলটা, আমার গোলের কারণে একটু হয়তোবা টিম একটু স্যাটিসফাই হয়েছে বা একটু কনফিডেন্স পাইছে যে আমরা উইন করতে পারি এই বিষয়টা নিয়ে। দুঃখিত রকি, আপনার যদি ডিসেম্বরে কোয়ালিফাইং রাউন্ডের কথা বলি, এখানে হাইয়েস্ট গোল স্কোরার আপনি ছিলেন, সেটা এখানে বাছাই পড়বে আপনার, মানে আমি মূল আসরে আপনার 5টা গোল। সেদিক দিয়ে চিন্তা করলে অনেকেই খাতা কলম বলে যে আপনি নিশ্চয়ই ভালো ছিলেন না, কিন্তু যারা খেলারা দেখেছে আমরা জানি, আমার কাছে মধ্যমণি মনে হয়েছে আপনি যেভাবে কাজটা করছিলেন, মাঠ থেকে একসাথে কাজ করছিলেন, সেই জায়গায় আপনার ভূমিকাটা আসলে কীরকম ছিল? গোল করেননি অনেকগুলো, কিন্তু বাস্তবতা কি বলে? হ্যাঁ, বলতে গেলে গোল করি নাই, আমি চেষ্টা করছি, বাট আমার আনফর্চুনেটলি ওই সিচুয়েশন হয়ে ওঠে নাই। বাট আমি নিজের দায়িত্বটা নিজে মনে করছি এইভাবে, কারণ আমি একজন সিনিয়র প্লেয়ার, আমার দায়িত্ব আছে ওই রকম, তো আমার খেলতে হবে, টিমে কন্ট্রিবিউট করতে হবে ওই রকম। তো আমি চিন্তা করছি যে যেহেতু আমি সিনিয়র প্লেয়ার, আমার দায়িত্ব অনেক বেশি, আমি যদি নিজে না গোল করি সমস্যা নাই, আমার টিমে কন্ট্রিবিউট করি, আমি যদি একটা পিসি নিতে পারি, আমিরুল গোল করবে, দ্যাটস ইট, আমার টিম রেজাল্ট পাইছে। আমিরুল অনেক ফর্মে ছিল, হ্যাঁ, সেটা কাজ and আমরা আমিরুলের হেল্প করার দরকার। আমি অ্যাজ এ টিমমেট হিসেবে আমি এটা পার্সোনালি চিন্তা করছি, যেহেতু আমিরুল একটা সুযোগ আছে, কারণ ওয়ার্ল্ড লেভেলে তো ভালো স্কোর, 6 ম্যাচে 5টা হ্যাটট্রিক কারো হয় নাই। তো আমি চিন্তা করছি যে আমিরুল যদি হইতেছে, আমিরুল যদি আমরা রেজাল্ট পাচ্ছি, তো আমি কেন ট্রাই করবো, কেন আমার অযথা শক্তি নষ্ট করবো, আমি আমিরুল দিই, আমিরুল রেজাল্ট পাক, আমার টিম রেজাল্ট পাক, দ্যাটস ইট। তো আমি এটাই চিন্তা করছি, ইভেনকে আমার কোচও বলছে, দেখ তুই অনেক ভালো প্লেয়ার, তুই টিমে সাপোর্ট দিয়ে খেল, টিমের জন্য খেল, অনেক ভালো খেলবি, তুই অন্য কিছু চিন্তা করিস না, তুই পিসি বানা। তো আমি জাস্ট চেষ্টা করছি পিসি বানানোর, অ্যান্ড দ্যাটস ইট, আর আমি টিমে হেল্প করতে চাইছি। পিসি বানানো শব্দটা আমার কানে লেগেছে, আমি এটা নিয়ে কথা বলবো, কিন্তু একই সাথে আপনি দেখছিলাম যখন আপনি রক্ষণে নেমে এসেছিলেন, আবার আক্রমণে যাচ্ছেন, মানে দুটা কাজ একসাথে করছিলেন মনে হয়। জি, আমি সচরাচর কি হয়, আমি সত্যি বলি, আমি ডিফেন্সটা খুব একটা এনজয় করি না, বাট আমি অ্যাটাকিংটা খুব এনজয় করি। আমি অ্যাটাকিং প্লেয়ার, মানে অ্যাটাকিং প্লেয়ারটা বেশি করি, চেহারা দেখে মনে হচ্ছে। হ্যাঁ, অ্যাটাকিং প্লেয়ারটা বেশি করি, কারণ আমার অ্যাটাক করতে ভালো লাগে অনেক বেশি। তো কোচ আমার একটা কথা বলছে, রকি অ্যাটাক করো ঠিক আছে, কিন্তু তোমার ডিফেন্স করতে হবে, তোমার টিমটা সামলাইতে হবে। তো আমি নিজে থেকে এটা ফিল করছি যে জিনিসটা, যখন আমরা লাস্টে ফ্রান্সের সাথে বলেন, লাস্ট কোরিয়ার সাথে বলেন, লাস্ট অস্ট্রিয়ার সাথে বলেন, তখন আমি এই জিনিসটা ফিল করছি যে আমার ডিফেন্স করা দরকার। আমি যদি ডিফেন্সে কন্ট্রিবিউট করতে পারি, আমার আরও হেল্প হবে। আমি তো পিছিয়ে নিচ্ছি, কিন্তু আমার মেইন কাজ, যে ইম্পর্টেন্ট কাজ হলো ডিফেন্সে কন্ট্রিবিউট করা। ডিফেন্সে যদি কন্ট্রিবিউট করতে পারি, আমার মতো একটা সিনিয়র প্লেয়ার, তাহলে টিম আরও ভালো খেলবে, আরও এনগেজ হবে। তো আমি এই জিনিসটাই চেষ্টা করছি, জাস্ট ডিফেন্সে। ডিফেন্স জিনিসটা হলো ইম্পর্টেন্ট ছিল, আমাদের টিমে একটা পার্ট ছিল যে ডিফেন্সটা ভালো করে করা। তো আমি এটাই জাস্ট খালি ফলো করছি। আমিরুল, একদম সত্যি করে বলবেন তো, যেটা বললেন মানে রকি, যে তিনি পিসিটা আদায় করে নিতেন পেনাল্টি কর্নারটা, আমারও মনে হচ্ছে উনি এটা ভেজাল বাজা দিবেন, গন্ডগোল বাজাবে, এবং সেখান থেকে পিসি আদায় করে দেবেন পেনাল্টিটা, এরকম ছিল না? প্ল্যান ছিল না? আমাদের প্ল্যানটাই ছিল এমন যে ফার্স্ট অপশন ছিল গোল শুট করা। তো দেখা যাচ্ছে যে বড় বড় টিমগুলোর সাথে আমরা
খুবই কম পরিমাণ গোল শুট করার অপরচুনিটি পাইতাম। তো দেখা যাচ্ছে কোচ আমাদের এইভাবে বলছে যে তুমি যদি ওপেন শুট করতে না পারো তুমি পেনাল্টি কর্নার নাও। তো যেহেতু সব ফরওয়ার্ডরা যারা আছে, ফরওয়ার্ড মিডফিল্ড যারা আছে, তারা পেনাল্টি কর্নার দিকে বেশি ফোকাস করছে। তো দেখা যাচ্ছে যে পেনাল্টি কর্নারে আমাদের গোল করার অপরচুনিটি ফিল্ড গোলের থেকে বেশি থাকে। তো আমি বলবো যে সবাই ওই জিনিসটা বেশি ফোকাস করছে এবং কোচও এই বিষয় নিয়ে আর কি সবাইকে সিরিয়াস নিতে বলছে যে আমাদের পেনাল্টি কর্নারে বেশি ফোকাস করতে হবে। এবং তখন আমি বলবো যে পেনাল্টি কর্নারে আমি চেষ্টা করছি যে আমার বেস্টটা দেওয়ার জন্য, যে আমি যেন পেনাল্টি কর্নারে গোল করতে পারি এবং কোচের যে ট্রাস্টটা যে আমাকে পেনাল্টি কর্নার সুযোগ দিয়েছে আমি যেন গোল করতে পারি। তো আমি চেষ্টা করছি গোল করার জন্য এবং টিম পেনাল্টি কর্নার থেকে উইনিং অপরচুনিটি পাইছে, স্কোরিং পাচ্ছে। তো আমি বলবো যে কোচ এই বিষয়ে আরও বেশি ফোকাস করছে যে যেহেতু পেনাল্টি কর্নার গোল হচ্ছে, তো আমাদের প্ল্যানিংটাই আর কি অনেকটা পেনাল্টি কর্নার দিকেই বেশি আর কি ফোকাস করা হয়েছে। ক্যাপ্টেনকে জিজ্ঞেস করি, মানে এটা কি প্রতিপক্ষকে ফাঁদে ফেলানো নাকি, মানে রকেট দিয়ে? হ্যাঁ, এটা penalty তো corner? অবশ্যই। তার কারণ একটা যেখানে আমরা সাকসেস পাচ্ছি এটা পেনাল্টি কর্নার দিয়ে, তো আমাদের প্ল্যান ছিল যে না আমরা এই পেনাল্টি কর্নারটা যতটা পারবো কাজে লাগাবো। যে তখন আমাদের মিডফিল্ডার ফরওয়ার্ড যারা ছিল রকিরা, তো ওদের একটাই কথা বলেছে যে তোমরা তাদের বেশি করে পিসি বানাতে পারলে হয়তো আমাদের সাকসেসের পরিমাণটা অনেক তাড়াতাড়ি আসবে। তো ওরাই সেটাই কাজে লাগাইছে আর আমাদের আমিরুলের প্রতি বিশ্বাস ছিল যে না ও পারবে, ও আমাদের আইকম্যান, কোচ আইকম্যানেরও একটা কৃতিত্ব এখানে হ্যাঁ আছে। সেটা তো অবশ্যই, কারণ কোচ উনি মানে অনেক হাই কোয়ালিটির একজন কোচ। তো ওনার প্ল্যান যেগুলো উনি সবসময় করে আসছে, তো আমরা চেষ্টা করছি যেন ওনার প্ল্যান ওয়েজে থাকার জন্য। তো ওনার একটা প্ল্যান ছিল যে না আমরা যেটা দিয়ে সাকসেস পাচ্ছি পেনাল্টি কর্নার, তো আমরা যদি এটা বেশি নিতে পারি হয়তো বা আমরা অনেক তাড়াতাড়ি গোল কনভার্ট করতে পারবো। তো যখন আমাদের ফিল্ড গোল হচ্ছে না তখন আমরা পেনাল্টি কর্নারেই বেশি ফোকাস করি। ইভেন যখন আমাদের পেনাল্টি কর্নার আমরা বানাতে পারতেছি না, তখন হচ্ছে যখন আমরা ব্রেকে যাই তখন কোচ আবার এটা রিপিট করে যে তোমরা বেশি করে পেনাল্টি কর্নার নেওয়ার চেষ্টা করো, যেটা আমাদের আমিরুলের প্রতি যে বিশ্বাসটা ছিল না ও পারবে। সো ওরা পেনাল্টি কর্নার নিয়েছে এবং ও সাকসেসও হয়েছে। ওকে, আপনি শুধু পেনাল্টি কর্নারের ইনজেক্টরের কথা বলি, স্টপার সবকিছু মিলিয়ে কমপ্লিট একটা জায়গা মনে হয়েছে ক্যাপ্টেন, তাই তো? তা তো অবশ্যই, কারণ Stopper আপনার এর যে জায়গায় ইনজেক্টর তার যদি মানে ইনজেক্টরটা যে করে সে তার যদি পুশটা ভালোভাবে না আসে তাহলে হচ্ছে পেনাল্টি কর্নার আমিরুলের পক্ষে মারা সম্ভব না। ইভেন যে রিসিভার সে যদি মানে ক্লিয়ারলি রিসিভটা করতে না পারলে প্রপারলি, তাহলে ওর পক্ষে সম্ভব না মারা। সো এইখানে টোটালি সবার একটা ইনভলভমেন্ট আছে। Teamwork. সো হ্যাঁ, তো এইটা পারফেক্টলি হলেই তখনই সম্ভব যে পেনাল্টি কর্নারটা মারতেছে ওর জন্য সুবিধা সবকিছু মিলে। সো এইখানে সবারই একটার পর একটা মানে ইম্পর্টেন্ট একটা পার্ট থাকতেছে। সো সাকসেসফুলি এটা হওয়া দরকার ছিল, আর আলহামদুলিল্লাহ এটা আমরা করতে পারছি। পেনাল্টি কর্নার মানে তো আমিরুল মানে 18 গোল, এটা মানে মানে এটা জোক না। এত কিছু পর মানে ভারতীয় মিডিয়ার বা যারা হকি, আমরা জানি ইন্ডিয়া হকিটা কিরকম, মানে কেউ কি অন্যভাবে এসেছিল খোঁজ করতে কিছুটা, কে আমিরুল, কে আমি বলবো যে ইন্ডিয়ার যারা ছিল সাংবাদিক তারা আসছে আমার সাথে কথা বলছে এই বিষয়টা নিয়ে যে আসলে তুমি এতগুলো গোল করছো, তোমার ইন্সপিরেশন কি, তুমি কি করো বা ট্রেনিং ফ্যাসিলিটি কি পাও, তুমি কি পরিমাণ টাইম ট্রেনিং এর পিছনে দাও। তো এই বিষয় নিয়ে তারা আমার সাথে কথা বলছে এবং তারা বলছে যে তুমি কাকে ফলো করো বা এই বিষয় নিয়ে আমি বলবো, আমি তাদেরকে আসলে বলছি যে আমি আমার যে রিয়েলটাই আমি যে কিভাবে কি করছি না করছি, আমি কত লং টাইম ড্রাফট প্লেকে টাইম দিছি এবং আমি যে ইন্ডিয়ান যে ড্রাফট প্লেয়ার ছিল হরমনপ্রীত সিং, ও খুবই ভালো ড্রাফট প্লেয়ার। তো ওয়ার্ল্ডের এখন টপ লেভেল ড্রাফট প্লেয়ার মধ্যে সে একজন। তো আমি চেষ্টা করি যে তার থেকে যে বেস্ট যে আউটপুট যেগুলো হচ্ছে ইন্ডিয়ান টিমের জন্য ও করছে। দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার অলিম্পিকে যে মেডেলগুলো আসছে মেডেলগুলো দেখা যাচ্ছে যে মোস্ট অফ দ্য টাইম ওই পেনাল্টি কর্নার আর কি নিত। তো দেখা যাচ্ছে ও তখন কি আপনি যার সময় বলছেন ওই সময় ঘাসে? না টার্ফেই 2020-এ টোকিও অলিম্পিকে এবং 2024-এ প্যারিস অলিম্পিকে। তো এই দুইটা অলিম্পিকে হারমানপ্রীতের আমি বলবো যে ও প্রচুর পরিমাণ গোল করছে। তো আমি চেষ্টা করছি যে ওর থেকে কি ওর যে গুড যে সাইনটা আছে ওটা আমি নিতে পারি কিনা। আমি চেষ্টা করছি যেন ও কেন এত স্কোর পাচ্ছে বা বাকি যারা ড্রাফট প্লেয়ার আছে তারা কেন স্কোর পাচ্ছে না। তো দেখা যাচ্ছে যে গ্র্যাজুয়ালি হারমানপ্রীত ভাই অনেক গোল করছে টপ লেভেলের হকিতে। তো আমি জাস্ট থিঙ্ক করছি যে আসলে সে পারছে, সে কি নতুন কিছু ট্রেনিং করতেছে বা সে নতুন কি করতেছে। আমি চেষ্টা করছি তার সাথে দেখার জন্য এবং আমি আরও আমাদের যে কোচিং স্টাফ আছে সি গাইকম্যান, তারপরে বিপ্লব স্যার, আশিক ভাই, তাদের সাথে আমি কথা বলছি যে আমার কোন জিনিসটা আরও ইমপ্রুভ করা উচিত এবং আমি পেনাল্টি কর্নারে আমি যেন একটা পেনাল্টি কর্নার পেলাম যেন একটাই পেনাল্টি কর্নার গোল করতে পারি। তো আমি এই টেন্ডেন্সি নিয়ে আমি ওয়ার্ল্ড কাপে গিয়েছি। তো আমি চেষ্টা করছি যেন টিমের জন্য আমার ফুল যে এফোর্টটা যেন আমি টিমের জন্য দিতে পারি। আমি আরেকটা কথা সাদ এখানেই নাই, আপনাদের গোলকিপার রাকিব ভাই,
আমার যেটা মনে পড়ে যে স্যার তো ফুটবল ছিল, তাই তো? হ্যাঁ, আর ফুটবলে গোলকিপিং করতো। ছোট থাকতে শখ ছিল ফুটবল খেলার, বাট ফুটবল ছেড়ে হকিতে আসছে। মানে ফুটবল শখ শুধু না, আমার জানা মনে হয় সে ফুটবলে ছিল হ্যাঁ, বোধহয়, কিপার অনেকদিন ছিল, খেলছে। ফুটবল ছিল সে। তারপরে ফুটবলে কি কিপার হলো ছিল। তার? তার ফুটবলে কিপার ছিল, তারপরে হুট করে তো সে হকিতে কিপারে চলে আসছে। হকিতে কিপার চলে হুট সাডেনলি, আমি যতদূর জানি সাডেনলি হুট করে বিকেএসপিতে ভর্তি সাডেনলি। তো আমাদের কিশোরগঞ্জের ছেলে, আমি, সাদ আর দিন ইসলাম যে আছে, তিনজন কিশোরগঞ্জ। তো ওই হুট করে ফুটবলে গোলকিপিং করতো, তো হুট করে বিকেএসপিতে চান্স পায় ক্যাম্পে, তখন বিকেএসপিতে ভর্তি হয়। তখন এই ফুটবল ছেড়ে দেওয়া আর হকিতে চলে আসা। মানে সেটা 4-5 বছর আগে, তার মানে হ্যাঁ, এটা বলতে অনেক 4-5 বছর, আর এমনই হবে 4-5 বছর বিকেএসপিতে বড়। কিন্তু একটা গোলকিপারের জন্য তো আমরা জানি খুব এক্সপেন্সিভ, লাইক হ্যাঁ। মানে হকিতে অনেক কিছু ইকুইপমেন্ট নিতে হয়, মানে একটু টাফ হয়ে যায় এমনিতে টাফ তো। বলতে অনেকটা টাফ, কারণ ওদের প্যাড সেট যেটা আছে এটা ফুল সেটের দাম প্রায় 2.5 লাখ বাংলাদেশের টাকা, 2.5 লাখ টাকা পড়ে ফুল সেট আপনার নিতে হয়। যদি নিতে হয়, আর আপনি বাংলাদেশে এটা পাবেন না, এটা নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া বা ইউরোপে কোনো কান্ট্রি থেকে নিয়ে আসতে হয়। এটা তো আনার একটা কস্ট আছে, আবার ওটা কেনারও একটা কস্ট, তো হিউজ একটা খরচ আছে। তো মানে ওনার মতো হকি খেলোয়াড়ের একটা সেট কিনতে তো মানে সারা বছর হকি খেললো। ওই ওয়ার্ল্ড কাপের আগে রিসেন্টলি একটা এক সেট কিনছে সে প্যাড, সাদ নতুন প্যাড কিনে ওয়ার্ল্ড কাপে গেছে খেলতে, কারণ ওর বাসা থেকে বলছে যে আমি ওয়ার্ল্ড কাপ খেলবো, আমি এক জোড়া প্যাড কিনতে চাই। তো ওর আব্বু ওর টাকা দিয়েছে, ও প্যাড কিনছে। মানে নিজের টাকায় হ্যাঁ। কিনে খেলতে গেছে। হ্যাঁ। মানে 2.5 লাখ টাকাও কেউ দেয় না। 2.5 লাখ টাকা কোথায় থেকে দিবে, এটা তো নিজেরই। আমরা স্টিক এবার হয়তো এবার ফেডারেশন আমাদের দিছে, স্টিক দিছেন, জুতা দিছেন। তো প্রায় সময় আমরা নিজেদের টাকা দিয়ে, প্রায় সময় সব সময় আমরা নিজের টাকা দিয়ে কিনি, নিজের টাকা দিয়ে কিনতে হয়, নিজের টাকা দিয়ে ইনস্ট্রুমেন্ট কিনতে হয়। আর ইনস্ট্রুমেন্টগুলো এগুলো বাংলাদেশে পাওয়া যায় না একদমই না। জুতা বলেন, কিটস বলেন, গ্লাভস বলেন, ইভেন মাস্ক টাস্ক সব কিছু বাইরে থেকে আনাতে হয় আমাদের। তো এটা আনা একটা তাহলে আপনি কস্ট। পেশাদার হকি খেলোয়াড় হলেন কিভাবে? তারপরে বাড়ির টাকা, বাপ মার টাকা নিয়ে যে হকি খেলতেছেন। এটা বলবো কি, পেশাদার হকি প্লেয়ার বলতে পেশাদার হকির পিছনে আমরা হকির পিছনে পড়ে আসি, বাট আমাদের অন্য কোনো কাজ নাই, এই জন্য আমরা পেশাদারি নিজের হকি মনে করি। কারণ হকি ছাড়া আমাদের এক্সট্রা কোনো বিজনেসও নাই বা ব্যবসাও নাই বা অন্য কোনো কিছু নাই বা আউটসোর্সও নাই। তো আমরা নিজেদের পেশাদার হকি বলি এই কারণে যে হকি শুধু আমাদের পথ চলার সব কিছুই বর্তমানে। আমিরুল, সত্যি করে বলেন তো কত টাকা আয় করেন হকি থেকে? এখন যে ন্যাশনাল ক্যাম্প যখন হয় তখন ক্যাম্প দেখা তো যাচ্ছে- আলাদা হয়েছে। এই ক্যাম্পের থেকে যে টাকাটা পাই ওই টাকাই আমার, আর এর বাইরে দেখা যাচ্ছে আমাদের লিগ নাই। তো লিগ যখন হয় তখন আর কি জাস্ট ওইখান থেকে আর কি লিগে থেকে কিছু একটা অ্যামাউন্ট পাই, বা 1.5 এর বছর ধরে বাইরে তো লিগই বন্ধ। তাহলে আমি 1.5 বছর ধরে মনে করেন আমার কোনো আর্নিং সোর্স নাই। দেখা যাচ্ছে যে ওরা নেভি এয়ারফোর্সে কন্ট্রাকচুয়াল আছে, তো ওইখান থেকে একটা আর্নিং সোর্স অ্যামাউন্ট পায়। বাট আমি এখন ঢাকা ইউনিভার্সিটিতে আছি, তো আমি বলবো যে যখন ন্যাশনাল ক্যাম্প হয় 2 মাস 3 মাস স্পেসিফিক টাইমে, তো তখন ওইখান থেকে আমি যে ডিএটা পাই বা ট্যুর হইলে ওইখান থেকে যে আমি একটা ট্যুরের যে অ্যানাউন্সটা পাই, আমার আর কি ওইটাই আর্ন। দেখা যাচ্ছে ওইখান থেকে আমি হকি কিনি বা জুতা কিনি বা আমার যে পার্সোনাল যে জিনিসপত্রগুলো আমি ওই 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 অ্যামাউন্ট দিয়ে কিনি। এর বাইরে আমি বলবো যে এর বাইরে কোনো আর্ন নাই আমার। ঢাকা ইউনিভার্সিটি কোন ডিপার্টমেন্ট? যে আমি তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ। খুবই ভালো পড়াশোনা করছেন, নিশ্চয়ই শুভকামনা থাকবে। অবশ্যই দোয়া রইল। আসলে যে অবস্থা তাতে আসলে এটা করতেই হবে, বাস্তবতাটা। ক্যাপ্টেন, মানে এই যে কথা, আমরা বিরতিতে যাব তার আগে আপনি একটু আগে বললেন যে পেশাদার হকি খেলার বাস্তবতা বুঝলাম যে খুব খারাপ। এ দিয়ে তো বিয়ে শাদী তো করেননি আপনারা তিনজন, যতটুকু বিয়ে জানি। শাদী করবো, আজকে এগুলো চেষ্টা শুনলে আরো করি। কঠিন হয়ে যাবে কিন্তু। তার মানে এটা আসলে যে টাকা আপনার পান, আমরা জানি আপনার চুক্তিতে আছেন, সেটা দিয়ে বুট কেনা যায় একটা? আসলে যেটা আমরা একটা মাসে যে কন্ট্রাক্ট থেকে যেটা পাই সেটা দিয়ে একটা, মানে যদি আমি একটা জুতা কিনি তারপর হয়তো বা 2-3 হাজার টাকা আমার কাছে থাকে। বাট ওটার হয় কি যে কেনার পরে যে 2-3 হাজার টাকা থাকে, যে আমরা পার্সোনাল যে খাবারের পিছনে ব্যয় করি, এটার পরে আর কিছুই থাকে না বলা যায় আর কি। এভাবে চলছে হকি, তার মধ্যেই আমাদের এত বড় অর্জন, তাই তো? সামনে কি করা উচিত, কিভাবে আরো এগোনো যায়, ফেডারেশন কি করতে পারে বা সরকার কি করতে পারে, এই চাওয়াগুলো আপনাদের কাছ থেকে শুনবো। তার আগে ছোট করে বিরতি নিই। দর্শক, আমরা কথা বলছি হকির আকাশে যে নতুন রংধনু দেখা গিয়েছে, সেটা বাংলাদেশের হকিকে পরিবর্তন করতে পারবে কিনা, করার জন্য কি দরকার, ছোট্ট একটা বিরতি নিয়ে এসে কথা বলবো সে নিয়ে। সোনালী ট্রফিটাকে বাংলাদেশের হকিকে পরিবর্তন করে দিতে পারবে কিনা, কারণ একটা মোমেন্টাম খুব জরুরি, সেই মোমেন্টামকে ক্যারি করাটাও খুব জরুরি। সেটা হকিতে কি আসলে সম্ভব কিনা আমরা কথা বলছিলাম। আমাদের ক্যাপ্টেন আছেন, আমাদের আমিরুল আছেন, আমাদের রকি আছেন। মানে ক্যাপ্টেন, যে বিষয়টা আমরা কথা বলছিলাম আসলে, যে এই যে ট্রফিটা, এর যে ওজন, শুরু থেকেই অবাক হচ্ছিলেন নাকি? আমি তো ভাবছিলাম যে হাতে নিলে পারবো, এত ওজন কিভাবে? হ্যাঁ, মানে যখন আর কি ওইখানে যে
চিফ গেস্ট ছিল, উনি যখন এটা আমার হাতে দেয় তখন আমি এক্সপেক্ট করছিলাম হয়তো বা ওয়েটটা একটু কম হতে পারে, বাট এতটা হবে আমিও ভাবিনি, কারণ ওনারা দুজন করছে কি যে আমার কাছে ট্রফিটা দিয়ে ওনারা একদম রিল্যাক্স। তো আমি যখন ট্রফিটা দুই হাতে নিয়ে রাখছি তখন আমি ফিল করতেছি যে আমি মনে হয় ওয়েট ট্রেনিং করতেছি মেবি। ইভেন আমি আমার আশেপাশে যখনই সবাই আসছে আমার টিমমেটরা, আমি সবাইরে বলতেছি ভাই আমার একটু হেল্প কর, তুই একটা সাইড ধর আমি একটা সাইড ধরি, যেন আমার একার উপর প্রেশার না পড়ে। ইভেন আজকে আসার টাইমে আমি রকিরে বলতেছি ভাই তুই এটা ক্যারি কর, আমি একটা আজকে রিল্যাক্স থাকি। তো এই জিনিসটার ওয়েটটা আসলেই অনেকটা বেশি। আমি নিতে পারছি লাস্ট। হ্যাঁ আমিও ফার্স্টে অবাক হয়ে গেছি যে আসলে এত ওয়েট কেন। এটা যদি রিয়েল গোল্ড হতো আমি আরো বেশি খুশি হতাম। যদি রিয়েল গোল্ড হতো খুশি সবাই তাহলে হতো। ছাড়তাম না, ট্রফিটা বাসায় নিয়ে যেতাম। গোল্ড মানে আসলে হকির যে চাপ প্রত্যাশা সেটার সম্বন্ধে আমরা এটাই ভাবি, এত ওজনই হওয়া উচিত আসলে। অনেকেই ভাবতেই পারে ছোট্ট একটা ট্রফি 24 দলের মধ্যে 17তম হয়ে আসছে, তারা তো বা জানে না বাংলাদেশের হকির হিস্ট্রিটা। আপনাদের মানে যে দলগুলো হারিয়েছে, আপনার ফ্রান্স আর কি বলবো অস্ট্রেলিয়ার সাথে আপনি হেরেছেন, কিন্তু যাদের সাথে আপনার 10টা গোল ভেবেছিলাম খেয়ে যাবে, সেই জায়গায় আপনার প্রতিদ্বন্দ্বিতা অলমোস্ট করেছিলেন ওই ম্যাচগুলোতে। জি জি অবশ্যই। আমি শুধু 10টা না, এটা একটা সত্যি একটা রিয়েলিটি কাহিনী বলি। আমরা বাংলাদেশের মানুষ প্রায় বেশিরভাগ মানুষ হয়তো বা চিন্তা করেছিল যে আমরা ওই রকমই একটা স্কোর হবে, স্কোর লাইন হবে আমাদের অস্ট্রেলিয়া আর ফ্রান্সের সাথে। বাট আমরা কি চিন্তা করে গেছিলাম যে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো, আমাদের একটাই কথাই ছিল, হয়তোবা আগেও আমরা মিডিয়াতে বলেছি, সবসময় বলেছি আমরা, যখন আমরা মিডিয়ার সামনে ফেস হয়েছি তখন সবাই বলেছে এই জিনিসটা, বলছে যে আমরা তো যাবো ওয়ার্ল্ড কাপ খেলতে, ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো, ওয়ার্ল্ড কাপ তো একটা ছোট স্টেজ না, তো নিজেরা রেডি করে যাবো ওইভাবে, প্রস্তুতি হয়ে যাবে ওইভাবে, আর ওদেরকে সারপ্রাইজ দিব আমরা। আমরা হ্যাঁ আমরা পারছি, এটার জন্য সত্যি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, অনেক শুকরিয়া আদায় করি যে আমরা অন্তত পারছি। বাংলাদেশের মুখে মানুষের মুখে বলতেছে এখন যে বাংলাদেশের ইতিহাসে একটা বেস্ট টিম, বেস্ট আছে। একই সাথে বলে বোঝাই যাচ্ছে আপনার টিমমেট, মানে ক্যাপ্টেন সব থেকে দুষ্টু কে বলেন তো এদের মধ্যে? আমার নাম নিস না ভাই প্লিজ। না না আমি বলবো আমি শুধু দুষ্টু একা না, এরকম আরো আছে, যেমন রকি একটু বেশি মজা করে, ওর সাথে আছে আমার আব্দুল্লাহ, তারপরে মাঝে মাঝে দিন আর রয়। না আমাদের এরকম টিমে কম বেশি আমাদের সবাই টিমে এক একজনের এক এক ক্যাটাগরি। আমাদের টিমে এক একজন এক এক ক্যারেক্টার। আমি বলবো যে দুষ্ট ক্যারেক্টার বলেন, এক কথায় আব্দুল্লাহ। কি করেন যে দুষ্ট? উনি ওই পৃথিবীতে এমন কোনো দুষ্টমি নাই যে করে না। তাই সিনিয়র হোক, হইলো আমার 2 ব্যাচ জুনিয়র, সামিনে 3 ব্যাচ জুনিয়র, তো বিগেস্টতে জুনিয়র সিনিয়র তো এটা মানতে হবে, ভাইটাকে ভাই তো মানতে হবে, আর সিনিয়র সম্মান দিতে হবে। তো ওই জুনিয়র সিনিয়র মানে সবাই তার কাছে বন্ধু, যে এমন দুষ্ট সে, একজনের শান্তি মধ্যে ঘুমাইতে দিবে না, শান্তি মধ্যে খাইতে দিবে না, খুঁচাবে, মারলেও খুঁচাবে, মানে আদর করলেও খুঁচাবে, মারলেও খুঁচাবে। ওর প্লেট ছেড়ে আরেকজনের প্লেটে এসে খাওয়া শুরু আর করবে। ওই সবচেয়ে আর ওর খাবার তো খাবে, ভাই ভাই কি খাইতেছেন দেখি তো, আমি খাবার নিতেছি, তো খাবার নিতেছে, ভাই খাবার আসে না ভাই, আমার খাবার খাইতেছে, আমি তুই আমার খাবার তো ভাই খাই একটু ভাই, এমন করেন ভাই। মানে ও হচ্ছে দুষ্টর একটা বলতে গেলে কি ভান্ডার, আমি বলবো ভান্ডার। ওই কক্সবাজার বাসা, তো ওর জন্য আবার আমাদের একটা বেনিফিট কি, আমরা সবাই মন ভালো থাকে। তো একদিন একটা মজার ঘটনা হয়েছিল ম্যাচের মধ্যে। একদিন বলতেছে ভাই আমার শরীর চলতেছে না, আমার মন খারাপ। তো বাসের মধ্যে আমি শুয়েছিলাম, আমার বলতেছে ঘটনাটা ম্যাচের পরে, তো অস্ট্রিয়ার ম্যাচের আগে, কোরিয়ার ম্যাচের সাথে, তো বলতেছিল যে ভাই শুয়েছিলাম বাসের মধ্যে, পরে দেখি আমার শরীর চলতেছে না, তো আমি খেলবো কি চিন্তা করতেছি। তো আমার মন ভালো করার জন্য গিয়ে আব্দুল্লাহ ভাই 2টা খুঁচা দিছি, আমার মন ভালো হয়ে গেছে। মানে আমি শুনে হাসতেছি, আমি কি তোর দূরে কি শুরু করস। দিনও অনেক ফাইজলামি করে, ছোটখাটো করে দিন, বাট খেলে ভালো, অনেক অনেক ভালো খেলে, সবাই এনজয় করে। ফাইজলামির মধ্যে বলবো আমাদের টিমে বেস্ট হলো আব্দুল্লাহ। আর আমাদের টিমে আরেকটা ক্যারেক্টার আছে হ্যাং ক্যারেক্টার, মাঝে মধ্যে দেখেন না ফোন হ্যাং হয়ে যায়, টাচ স্ক্রিন টাইপের একটু আর কি, মানে একটু কথা বললে একটু চুপ চুপ। ভাই তো এমন একটা ক্যারেক্টার আছে, নাম সাজু, আমরা সবাই মজা করি ওর সাথে অনেক। ও অন্যরকম একটা ক্যারেক্টার, মানে আমাদের টিমে একজন এক এক ক্যারেক্টার। মানে খায়রুল সাহেবের কি খবর? আমিরুল কিভাবে খায়রুল হলো? আসলে ওর খায়রুল নামের বিষয়টা কি, ও মূলত আমার একটা নামে ডাকে। তো একদিন আমি লিফট থেকে নামতেছি, তো গানের মতো খায়রুল গো নাকি? তো আমি লাঞ্চে যাব মেবি ওই টাইমে, তো আমি আসার আগে ওই গানটা আমার সামনে হুট করে আসছে, তো তখন আমার ওর চুলের কথা মনে পড়ছে, আমিরুলের ক্যারেক্টার না, ওর চুলের কথা মনে পড়ছে। তো তখন আমি লিফটে আসলাম, লিফটে আসার পর আমি বলতেছি যে তোর জন্য একটা নতুন নাম ভাবছি। পরে বলি কি, আমি বলি খায়রুল। তো আমাদের যে ভিডিও অ্যানালাইসিস ছিল ইমন ভাই, তো তখন ওনার কাছে আমি ফার্স্ট শেয়ার করি যে ভাই ওর নাম খায়রুল।
তো বলে খায়রুল কিভাবে, তো আমি বললাম যে ভাই একটা গান আছে না, খায়রুল তো লম্বা মাথার কেস, আবার- ওর সাথে কিন্তু জিনিসটা আবার যায়। ওইটার মধ্যে একটা মজার কাহিনী আছে, আমিরুল ম্যাচের মাঝখানে চুল তো এখানে বড় না, এদিকে চলে আসে, ও আমার এমন করে আমি শুধু সাইডে চলে আসে এই জন্য আর কি। এই যে মাঝে- এরকম করে ম্যাচের মধ্যে আমি এরকম করে মামা চুল চলে আসে, না, আমি আমার কি করব? আমার সবসময় তো মাথা হেডব্যান্ড থাকে, কারণ ঘামের জন্য। তো দেখা যাচ্ছে যে মাঝে মাঝে সাইডে চুল বড়, তো দেখা যাচ্ছে চলে আসে কানের সাথে। তো ওই সময় আর কি জাস্ট খালি একটু কানের পিছনে চুলটা দেওয়া আর কি। শামিন, ওই খায়রুল গো গানটা কি ছেলে কণ্ঠে না মেয়ে কণ্ঠের? মেয়ে গান। মেয়ে কণ্ঠেের, মানে ঘটনাও কিছু ঘটতেছে, মানে এই যে সুপারস্টার হয়ে আসছে। না আসলে ও ইন্ডিয়াতে ওর মেয়ে ফ্যানই সব থেকে বেশি ছিল। হ্যাঁ অনেক ছিল, অনেক হিউজ মানে ফ্যান ছিল। প্রত্যেকটা ম্যাচ শেষ হওয়ার পরে সব থেকে বেশি ফ্যান ফলোয়ার যত আসছে সবাই মেয়ে। মানে খায়রুল, হ্যাঁ খায়রুলের, একমাত্র খায়রুল, ইভেন একমাত্র খায়রুল মানে আছে। হ্যান্ডশেক হোক, অটোগ্রাফ হোক বা সেলফি হোক, সবাই মেয়ে ছিল। আমি মনে করি এটা আসলে দরকার, তবে কারণ এটা আসলে এটা দরকার। এটা আমরা এনজয় করছি যে না আমাদের branding, ফার্স্ট ওয়ার্ল্ড কাপ branding, হিসেবে হ্যাঁ। মানে ইভেন ওর একার সাথে ওর যে পরিমাণ ফ্যান ফলোয়ার রয়েছে, আমি টোটালি অন্য কোনো দেশের কারো এরকম ফ্যান ফলোয়ার দেখি নাই টোটালি। কারণ প্রত্যেকটা ম্যাচের মাঝে বা প্রত্যেকটা ম্যাচের শেষে সবার একটাই নাম আমিরুল, আমিরুল। ইভেন ম্যাচ শুরুর আগে, ম্যাচের মাঝখানে, ম্যাচের শেষে সবার একটাই নাম, ওর আমিরুলের নামটা ছিল। তো এটা আমরা আসলে মানে দেখে সব আমাদেরও মেয়েই ভালো লাগতেছে। দেখছিলাম, তাই তো? হ্যাঁ, কারণ আমি মনে করি এটা দিক দিয়ে ভালো হয়েছে, আমি ডিজার্ভ করে এবং প্রুভ করছে, এই জন্যই পাইছে আমি মনে করি, না না, দরকার ছিল। এটা খায়রুল আমাদের সাহেব জন্য অনেক স্বীকার ভালো করে লাগছে। কিনা, মানে না, কিছু এটা- বলতো, এটা শুধু অবশ্যই। অটোগ্রাফই সীমাবদ্ধ ছিল, তাই তো? এই পর্যন্ত না, শেষ। না, না, এখানে বলতেছে আসলে আবার। কি হয়েছে, মাদুরাইতে আমাদের বাংলাদেশি ফ্যান আসলে অনেক বেশি ছিল, বাট এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ টিমের সাপোর্টার অনেক বেশি ছিল। আর চেন্নাইয়ে যখন আমরা ফার্স্ট 3টা ম্যাচ খেলছি, আমরা অস্ট্রেলিয়ার সাথে যে একটা রেজাল্ট করছি, ফ্রান্সের সাথে রেজাল্ট, তো দেখা যাচ্ছে যে তখন রেজাল্টের উপর ডিপেন্ড করে আসলে আমাদের অনেক সাপোর্টার হয়েছে, কারণ ওরা মনে করছে হয়তো বাংলাদেশ আসছে, কেমন খেলবে, কতগুলো গোল খাবে, বাট ওরা যখন আমাদের পারফরমেন্স দেখছে তখন ওরা আমাদের পারফরমেন্সকে রেসপেক্ট করছে। তো দেখা যাচ্ছে যে আমাদের যারা প্লেয়ার ছিল সবাই আমরা চেন্নাই থেকে অনেক রেসপেক্ট পাইছি, মাদুরাই তো সবচেয়ে বেশি হয়েছি, কারণ আমাদের লাস্ট যে 3টা ম্যাচ ছিল মাদুরাইতে, তো ওইখানে দেখা যাচ্ছে বেশিরভাগ যারা সাপোর্টার ছিল তারা বাংলাদেশের সাপোর্টার ছিল। তো দেখা যাচ্ছে তারা আমাদের ম্যাচটা এনজয় করছে, কারণ আমরা চেষ্টা করছি আমাদের বেস্ট পারফরমেন্সটা দেওয়ার জন্য, যাতে যারা দর্শক আছে, অডিয়েন্স আছে, তারা যেন এনজয় করতে পারে। তো আমি মনে করি যে আমাদের পারফরমেন্সে তারা এনজয় করছে বেশি। এবং আমি বলি যে সব খেলাতে কিন্তু আমরা যদি হামজা চৌধুরীর কথা বলি ফুটবলে, হামজা আসার পর যে ফুটবলে অনেক রেজাল্ট পাল্টে গেছে তা কিন্তু না, কিন্তু ব্র্যান্ড ভ্যালু বড় হয়েছে। কিন্তু একজন তারকা নিয়েই কিন্তু চলে, ওয়ার্ল্ড ফুটবলও তাই হয়। জি, জি। মেসি, রোনালদো না থাকলে ক্রিস্টিয়ানো। ওয়ার্ল্ড কাপ আমি জানি না, হয়তো অনেক টাকা জি, লস হবে। অবশ্যই। আমরা যেমন ক্রিকেটে বিরাট কোহলি এরা কিভাবে আমরা জানি যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যায়, সেমনি একটা আসলে পরিবর্তন লাগে, যে কোনো একজন মানুষের আইকনিক লাগে। আমরা চাইবো আমিরুল, রকি, শামিন সবাই আমাদের সুপার স্টার হয়ে যাবে, হচ্ছে না আপনারা নিশ্চয়ই সেই জায়গাটা। কিন্তু এই যে ক্যারি করার কথা বলতেছি আমরা, যে মোমেন্টামটাকে নিতে হয়, আপনারা তো পেয়েছেন। হকি খেলা নেই, আমরা সামনে নির্বাচন আছে, আপনাদের এই খেলা হওয়া নিয়েই তো অনেক কথাবার্তা এসছে, সেখানে আপনাদের চাওয়াটা কি থাকবে এই অবস্থায়? আসলে আমরা এজ এ প্লেয়ার হিসেবে আমাদের একটা চাওয়া যে আমাদের তো বাইরে আর কোনো কাজে কর্মে আমরা জড়িত না, সো আমাদের একটাই ফোকাস থাকে যে বাংলাদেশের টিম হয়ে খেলবো, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, এটা আমাদের টার্গেট থাকে। সো এইটার জন্য করতে হলে আমাদের রেগুলার আসলে খেলা দরকার। এখন রেগুলার খেলা, যেমন আমাদের লিগটা হকিতে অনেক দিন ধরে নাই, সো এই লিগটা যখন কন্টিনিউ হবে মানুষ কিন্তু জানবে যে না হকি একটা খেলা, সেটা সবসময় মাঠে কন্টিনিউ চলতেছে। ইভেন আমাদের নেক্সট যারা আসবে তারাও কিন্তু খেলার প্রতি আরও আগ্রহ বাড়বে, বা যারা হকি এখন চিনতেছে তারাও কিন্তু হকিতে আসতে আগ্রহ করবে যে না এখন কন্টিনিউয়াস লিগ চলতেছে বা কন্টিনিউয়াসলি হকিতে খেলা হচ্ছে। তো এইটা হচ্ছে একটা বিষয় যে আমাদের কন্টিনিউ এই খেলাগুলো দরকার, কারণ এই খেলাগুলোর মাধ্যমে হয় কি যে নেক্সট জেনারেশন থেকে প্লেয়ার আসে, বা আমরা এখন আমরা রাইট নাও যারা আছি তাদেরও কিন্তু একটা মানে ডেভেলপ হওয়ার একটা সুযোগ থাকে। বাট আমরা যদি আজকে একটা লিগ খেললাম, আবার 5 বছর বা 3 বছর 2 বছর পরে একটা লিগ হয়, তখন কিন্তু আমরা মাঝখানে এই যে এই গ্যাপের মধ্যে আমরা এখন বর্তমানে এই ওয়ার্ল্ড কাপ থেকে যেটা শিখে আসছি সেটা কিন্তু আমরা কখনো অ্যাপ্লাই করতে পারবো না। ইভেন আমাদের যদি এখন মানে কোনো খেলার কোনো ধারাবাহিকতা কন্টিনিউয়াস না হয়, আর এই আমাদের এখন যে কনফিডেন্স আছে বা আমরা এখন যেগুলো শিখতেছি আমরা কখনো আমাদের নিজেরাও অ্যাপ্লাই করতে পারবো না, ইভেন আমাদের যে জুনিয়ররা এর পরের বার আসবে তাদেরকে আমরা কখনো দেখাইতে পারবো না, কারণ ওদের সাথে আমাদের একটা গ্যাপ, কারণ কোনো খেলা নেই, কখন একটা জুনিয়র একটা সিনিয়রের সাথে মিশবে, যখন একটা খেলা হয় তখনই তো। সো যখন খেলা নেই তখন কিন্তু তারা কখনোই আসবে না বা মিশবে না, কারণ ওদের সাথে আমাদের একটা দূরত্ব থেকে যায়। সো এই খেলাগুলো আসলেই অনেক দরকার, সেটা হোক লিগ, ফ্রাঞ্চাইজি। কমিটি তো নতুন হয়েছে, এখনো লিগ হচ্ছে না, মানে না এখন আসলে ফেডারেশনের তেমন কোনো
স্পন্সরশিপ নাই। আর ফেডারেশন যদি এরকমভাবে কোনো হেল্প করতে পারতো ক্লাবগুলোকে, আমি মনে করি যে হয়তো বা তারা আসতে পারতো। বাট আমাদের একটা বিষয় কি যে আমাদের টোটালি তেমন কোনো স্পন্সর নেই। সো এই মানে যারা পৃষ্ঠপোষক আছে তার বা এরকম বড় বড় কর্পোরেট অফিস, তারা যদি আমাদের হেল্প করে, আমি মনে করি যে হকি সামনে আরো এগিয়ে যাবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ফুটবলটা মানে আপনাদের যে হকি হলো, মানে ক্রিকেট ফুটবলের পর যদি বলি, সেই জায়গাটায় তো প্রথমবার আপনাদের টুর্নামেন্টে অনেক আশার সঞ্চার করেছিল, অনেক ভালো ভালো হকি খেলোয়াড়রাও এসেছিলেন, কিন্তু ওইটাও অবশ্যই। আটকে গেল, তাই না? হ্যাঁ, আমি বলবো যে আমাদের যে ফ্র্যাঞ্চাইজি লিগটা হয়েছে, এই ফ্র্যাঞ্চাইজি লিগটা হওয়ার কারণে যে আমাদের আমি বলবো প্লেয়ারদের লেভেলটা আপগ্রেড হয়েছে। তো দেখা যাচ্ছে ওয়ার্ল্ডের যে বেস্ট যে প্লেয়াররা আছে তারা আমাদের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে আসছে। তো দেখা যাচ্ছে আমাদের যে বিভিন্ন দেশের কোচরাও আসছে আমাদেরকে নতুন নতুন জিনিস শেখানোর জন্য। আমরা ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি। তো আমি মনে করি যে আমাদের হকির কাঠামোটা স্ট্রং বানানোর জন্য, আমাদের প্লেয়ারের পাইপলাইনটা স্ট্রং বানানোর জন্য আমি মনে করি ফ্র্যাঞ্চাইজি লিগটা অনেক ইম্পর্টেন্ট। তো দেখা যাচ্ছে যে বসুন্ধরা গ্রুপের সাথে হকি ফেডারেশনের 5 বছরের একটা কন্ট্রাক্ট হয়েছে, যে 5 বছরে বসুন্ধরা গ্রুপ ফ্র্যাঞ্চাইজি লিগটা তারা 5 বছর 5টা সিজন করবে। তো একটা সিজন হওয়ার পর অফ হয়ে গেছে। তো আমি বলবো যে বসুন্ধরা গ্রুপ এবং ফেডারেশনের যৌথ উদ্যোগে এটার জন্য আবার তারা কন্টিনিউ যখন করবে, তখন দেখবেন যে আমাদের প্লেয়ার পাইপলাইন, ইন্টারন্যাশনাল প্লেয়ার আসবে, আমাদের এক্সপিরিয়েন্স বাড়বে, আমরা ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ারদের সাথে আমরা খেলতে পারবো। আমি মনে করি যে এটা আমাদের হকির জন্য অনেক বেশি ডেভেলপমেন্টের একটা প্রজেক্ট হবে। আমরা রকি ভাইয়ের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, আমি বিরতিতে যাচ্ছি। শুধুই তো কর্মকর্তাদের দায় থাকবে তা না, টুর্নামেন্ট করা খুব জরুরি, লিগ থাকা খুব জরুরি। একই সঙ্গে হকি খেলোয়াড়দের নেক্সট লেভেলে নেওয়ার জন্য আসলে কি করা উচিত? আপনার কাছ থেকে পরামর্শ নিশ্চয়ই যারা জুনিয়র আছে তারা আপনার কাছ থেকে শুনবে। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক, আমরা কথা বলছিলাম যে হকির আকাশের নতুন রংধনুকে নিয়ে, আবার ফিরছি ছোট্ট একটা বিরতি নিয়ে। কথা বলছিলাম যে এই সোনালী ট্রফিটাকে নিয়ে বাংলাদেশের হকি কত দূর যেতে পারবে, মোমেন্টাম, যেখানে 1.5 বছর ধরে লিগ হয় না, মানে হকি খেলোয়াড়রা টাকা পাচ্ছে না, জীবন চলাটা খুব কঠিন। আমাদের 3 হকি খেলোয়াড়ের কাছ থেকে সেই তথ্যটা ক্লিয়ার। আমরা যাওয়ার আগে রকি ভাইয়ের কাছে একটা প্রশ্ন করেছিলাম যে কর্মকর্তাদের দায়িত্ব আছেন, লিগ হওয়া খুব জরুরি, একই সঙ্গে যদি নিজেকে একটা আরেকটা স্টেজে নিয়ে যেতে চান, সেই জায়গায় অ্যাজ এ অ্যাথলেট প্রত্যেকের কী কাজ আছে বলে মনে করেন? জি, আমি বলবো প্রত্যেকের কাজ বলতে গেলে নিজের ওইরকমভাবে তৈরি করতে হলে আপনার কষ্ট করতে হবে না। অ্যাথলেট একটা বড় লেভেলের প্লেয়ার হইতে হলে আমার ফার্স্ট অফ অল নিজের টেক কেয়ারটা বেশি করতে হবে। কারণ নিজে যদি শরীর ঠিক থাকে, আমার যদি বডি ঠিক থাকে, তাহলে আমি কাজ করতে পারবো, 100% প্র্যাকটিস দিতে পারবো। আর ওইরকম প্র্যাকটিস করতে হলে আপনার বেশ করে ফুড অ্যান্ড রিকভারিটা এটা খেয়াল রাখতে হবে। আমরা যদি বলি বাংলাদেশে ওইরকমভাবে অ্যাথলেটদের দেখেন, ওইরকমভাবে ক্রিকেট ফুটবল ছাড়া টেক কেয়ার করা হয় না। ইভেন ক্রিকেট ফুটবলও তো টেক কেয়ার করে না, নিজেরা টেক কেয়ার করে। বাট হকিতে তো একদমই না। আমাদের জাস্ট খালি আগে তো ফিজিও ছিল না, হকিতে ফিজিও জাস্ট খালি টুর্নামেন্টে হইতো। এখন তো কিছুদিন আমাদের সময় তো শুরু হইলো যে আমাদের ফিজিও স্টার্ট করে। এটা ভালো উদ্যোগ নিছে ফেডারেশন। এই প্রথম ফিজিও স্টার্ট না, এই প্রথম নয়, আমরা বলবো আমাদের এশিয়া কাপ থেকে ফিজিও আছে, যিনি ফিজিও আছেন জয় শাহ, আমাদের অনেক ক্লোজ। তো উনি এশিয়া কাপ থেকে আছেন আমাদের সাথে, তো ওয়ার্ল্ড কাপে গেছেন। তো আমাদের যদি টেক কেয়ার করে নিজে ওইরকমভাবে প্লেয়ার বানাইতে হয়, তো নিজের টেক কেয়ার করাটা অনেক ইম্পর্টেন্ট। আর প্র্যাকটিস যে আপডেট বলতে হলে আমার সুযোগ সুবিধা লাগবে অনেক। আমি শুধু প্র্যাকটিস করলে তো হবে না, প্র্যাকটিস আমাকে শেখাবে। বাট আমার ভালো কিছু করতে হলে কী করতে হবে, ম্যাচ খেলতে হবে, মাস্ট বি। আমার বড় টিমের সাথে ম্যাচ খেলতে হবে, এবং কি আমার চেয়ে ভালো হাই লেভেলের টিমের সাথে ম্যাচ খেলতে হবে। আর ওই জিনিসটা আমাকে উপরে যাইতে সাহায্য করবে, আমার নিজের আপগ্রেড করতে সাহায্য করবে। এবং নিজের আপগ্রেড বাসন যেটা বলেন আমিরুল যে এত স্কোর করছে, কেমনে করছে? অবশ্যই সে নিজে স্টাডি করছে, নিজের টেক কেয়ার করছে, এবং নিজের ওই লেভেলে দেখেই করতে পারছে। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের যদি ভালো প্লেয়ার হইতো, আপনি যেমন বললেন বিরাট কোহলি, ক্রিস্টিয়ানো, মেসি, ওরা তো এমনি ভালো প্লেয়ার হয় নাই। অবশ্যই হয় না, কারণ ওরা অনেক সাধনা করতে হয়েছে, নিজের ড্রিমটাকে ওইরকমভাবে দেখছে, আর ওটা নিয়ে কাজ করছে, তো ওইরকমভাবে প্লেয়ার হয়েছে এই কারণে। তো আমি বলবো আমাদের বড় লেভেলে যাইতে হইলে আমাদের ড্রিমটা যদি দেখি, আমরা ড্রিমটা নিয়ে কাজ করা উচিত, এবং কি ড্রিমটা নিয়ে এগোতে হবে। আমিরুল, আমরা আসলে শেষের দিকে চলে আসছে, যেটা বললেন আর কি রকি, নিজের প্রত্যেকটা প্লেয়ারের নিজের সাধনা থাকতে হয়। আপনি একটা স্টেজ পেয়েছেন, ও বাংলাদেশের হকিতে অনেক কথাবার্তা হচ্ছে, অনেকে আবার সেখানে নিজেকে হারিয়ে ফেলে, এরকম একটা সংখ্যা কিন্তু থাকে যখন আলোচনা হয়, ফোকাসে যায়। সেই জায়গা থেকে একজন আমিরুল নিজেকে কিভাবে আরো সেরা করতে পারে?
প্রথম কথা হচ্ছে যে আমার টার্গেটটা সেট করতে হবে প্রথমে। আমার টার্গেট ছিল জুনিয়র ওয়ার্ল্ড কাপ খেলা, আমি জুনিয়র ওয়ার্ল্ড কাপ খেলছি, তো এখন আমার টার্গেট সিনিয়র ওয়ার্ল্ড কাপ খেলবো। তো আমি আমার টার্গেটটা আমি এমনভাবে সেট করছি যে আমি সিনিয়র ওয়ার্ল্ড কাপটা খেলে আমি আমার ক্যারিয়ার শেষ করব। তো আমি এই বিষয় নিয়ে সবচেয়ে বেশি ফোকাস করতেছি এখন। তো আমি চেষ্টা করতেছি যে আমি যে ওয়ার্ল্ড কাপে যে অপরচুনিটিগুলো পাইছি, আমার মনে হয় যে আমি 70% অ্যাভেল করতে পারছি, আমার মনে হয় 30% আমি অ্যাভেল করতে পারিনি। তো আমার এখন টার্গেট থাকবে যে আমি এই 30%টা কীভাবে আমি রিকভার করব এবং আমি সিনিয়র ওয়ার্ল্ড কাপের জন্য কীভাবে বাংলাদেশকে রেডি করব। আমি বলবো যে ফেডারেশনের এখন আমি বলবো যে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যেন তারা লিগটা এবং ফ্র্যাঞ্চাইজি লিগটা এই দুইটা টুর্নামেন্ট যেন মাস্ট বি প্রতি বছর কন্টিনিউ করে, কারণ এই দুইটা টুর্নামেন্ট যখন হবে তখন আমাদের হকির মানটা দিন দিন চেঞ্জ হতে থাকবে। আমাদের হকিতে দেখা যাচ্ছে ব্র্যান্ডিংটাও বাড়বে, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আসবে। তো আমি মনে করি যে এখন ফেডারেশনের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই দুইটা টুর্নামেন্ট করা, ডোমেস্টিক টুর্নামেন্ট করা, ইন্টারন্যাশনাল ইনভিটেশন টুর্নামেন্টগুলো করা, বড় বড় টিমের সাথে সিরিজগুলো খেলা। তো দেখা যাচ্ছে এইখানে আমরা এক্সপিরিয়েন্স গেইন করব এবং আমরা আমাদের বাংলাদেশ হকিটাকে আরও নেক্সট লেভেলে নিয়ে যেতে সাহায্য করবে। তো আমি নিজে পার্সোনালি আমার ফোকাস যে সিনিয়র ওয়ার্ল্ড কাপ খেলা, এখন আমি এই বিষয় নিয়ে সবচেয়ে বেশি ফোকাস করতেছি। এইটা উইদিন 6 to 8 ইয়ার্সের মধ্যে ইনশাআল্লাহ, যদি ফেডারেশন থেকে যদি আমরা এই সাপোর্টটা পাই। দেখা যাচ্ছে যে নেক্সট যদি নেক্সট যে সরকার আসে, আমি বলবো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তারা যেন 6 to 8 ইয়ার্সের একটা পরিকল্পনা করে যে সিনিয়র টিম নিয়ে এবং জুনিয়র টিম নিয়ে। দেখা যাচ্ছে জুনিয়র টিম আমরা আমি বলবো যে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি একটা সাকসেস দেওয়ার জন্য দেশের জন্য। নেক্সট যে 21 টিমটা আসবে বা সিনিয়র টিমটা আসবে, তারা যেন এই বিষয়ে আরও বেশি ফোকাস করে এবং ফেডারেশন থেকে যেন আমরা যে ফ্যাসিলিটিসগুলো পাইনি তারা যেন ফ্যাসিলিটিসগুলো পায়। আমি এবং এইটার সাথে সিনিয়র টিমেও বলবো যে সিনিয়র টিমকে নিয়েও যদি তারা বেশি কাজ করে, তারা টপ লেভেলের কোচ এবং আমি বলবো টপ লেভেল যে ফ্যাসিলিটিসগুলো আছে এটা যেন তারা এনশিওর করে ফেডারেশন থেকে। আমি মনে করি যে তারা যদি এই জিনিসগুলা প্লেয়ারদেরকে প্রোভাইড করতে পারে, আমি আশা করি 6 to 8 ইয়ার্সের মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশ সিনিয়র টিম ওয়ার্ল্ড কাপ খেলবে। অবশ্যই ক্যাপ্টেন শামীম, 15 তারিখ আমরা জানি একটি সংবর্ধনা আছে আপনাদের ফেডারেশনে, খুব বড় কিছু, খুব মোটা দাগেতে আপনি এটা বলবেন যে লিগ চালু করো, এটা করো। এর বাইরে ছোট ছোট কিছু কাজ করা যায়, দেশের বাইরে খেলতে যাওয়ার অপরচুনিটি তৈরি করার, ন্যাশনাল টিমের অন্তত ক্যাম্পটা যদি রানিং করা যায়, এরকম আরও ছোট কিছু নিশ্চয় দাবি থাকবে আপনার। হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ আসলে একটা প্লেয়ার হতে গেলে আসলে অনেকটা যেমন সাধনা করা উচিত, তেমন একটা আমাদের যেহেতু ম্যাচটাই মেন, সো এরকম প্র্যাকটিস ম্যাচের কোনো বিকল্প নেই। সো এইখানে আসলে আমরা যদি শুধু ভাবি যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট যখন আসবে শুধু আমরা টুর্নামেন্ট খেলবো, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। সো আমিরুল যেটা বললো যে ওর সাথে আমি এগ্রি, ইনভাইটেশন যেসব টুর্নামেন্ট বা আমি যদি এখন সাপোজ কোনো একটা কান্ট্রিকে আমার দেশে ইনভাইট করি বা আমরা ওদেরকে রিকোয়েস্ট করি যে আমরা তোমাদের ওখানে যাব, তোমরা 5টা ম্যাচ খেলো, তোমরা আবার বাংলাদেশে আসো, তোমাদের সাথে আমরা 5টা ম্যাচ খেলবো। সো এইভাবে কিন্তু ডেভেলপমেন্টটা আসে। সো এইরকমভাবে যদি কন্টিনিউয়াসলি কোনো একটা পরিকল্পনা করা হয়, আমি তাহলে মনে করি যে না, আমাদের বাংলাদেশ হকিটা আরও সামনে এগিয়ে যেতে হেল্প হবে আমি মনে করি। সো এইটাই রিকোয়েস্ট থাকবে যে আসলে আমাদের ম্যাচ খেলারও যেমন বিকল্প নেই, তেমন ধরেন এই লিগ, ফ্র্যাঞ্চাইজি, আসলে এইগুলোরও কোনো বিকল্প নেই। আসলে এগুলো যখন কন্টিনিউয়াস হবে, আসলে আমাদের প্লেয়ারদের জন্য অনেকটা যেমন হেল্পফুল, তেমন প্লেয়ারদের ডেভেলপমেন্ট হতেও অনেকটা সাহায্য করে। অবশ্যই। আমরা আসলে একদম শেষ, নিশ্চয়ই তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই খায়রুলের এই লম্বা মাথার কেস আমাদেরকে অনেক বেশি আনন্দ দেখ এবং হকি যে মোমেন্টামটা পেয়েছে সেটা এগিয়ে যায়। কথা বলে যেতে হবে, কিন্তু অধিকার আদায় করে নিতে হবে। নিশ্চয়ই অভিনন্দন, এবং একই সঙ্গে আপনাদের তিনজনকে স্যালুট জানাই সোনালী ট্রফিটার জন্য। আরও এরকম ট্রফি আসুক, ভালো থাকবেন, দেখা হবে আমার সামনে। দর্শক, আমরা বাংলাদেশের হকি নিয়ে কথা বলছিলাম, নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের যে কজনই দেখেছেন, কিন্তু হকিও অনেক কিছু, পাশে থাকতে হবে। খায়রুল বলছি আবার, হ্যাঁ, সেই আমাদের রকিদের সঙ্গে, আমাদের শামীমদের সঙ্গে নিশ্চয়ই বাংলাদেশের হকি আরও অনেক দূর এগিয়ে যাবে এবং এরকম অনেক সোনালী ট্রফি আসবে বাংলাদেশের হকির শোকেসে। ভালো থাকবেন।